नमस्कार बंधुरा वेलकम बैक टू आवर चैनल। आजकेर क्लासे आमरा 5 জানুয়ারি एर फार्स्ट एडिटोरियल निये आलोचना करब। तो भिडियोटी शुरू करार आगेई आपनादेर एकटी इनफरमेशन दिए राखी जे हयतो आमी प्रत्येक दिन एडिटोरियल एनालाइज नाओ करते पारी, कारण कि हय अनेक समय एडिटोरियलगुलोते साधारण कोनो एकटा सोशल इस्यू निये आलोचना करा थाके और जेगुलो आमादेर एग्जाम पारपासे एतटाओ इम्पोर्टेंट ना। ताई आमी चेष्टा करब भिडियो बानानोर, और यदि सम्भव ना हय ताहले सेई सब एडिटोरियल थेके इम्पोर्टेंट इनफरमेशन्स एबं भोकाबुलारि आमी आमादेर टेलिग्राम ग्रुपे प्रोभाइड करे देब। ठीक आछे। और यदि आपनारा एखोनो पर्यन्त आमादेर टेलिग्राम ग्रुपे जয়েন ना हये थाकेन ताहले भिडियोर डेसक्रिपशने लिंक रयेछे, सेखान थेके जয়েন हये जाबेन, कारण एई समस्त भिडियोर पीडीएफ आपनारा सेई टेलिग्राम ग्रुपेई पाबेन। आरेकटा विषय आमी भेबेछि आमादेर चैनेले इंग्लिश ग्रामार एबं पलिटिकल साइंसेर सिरिज शुरू करार। तो आपनारा अवश्यई कमेंट करबेन कोन सिरिजटी आपनादेर जोन्नो अनेक उपकारे लागबे। ठीक है। तो चलुन एखन आमरा एडिटोरियलटी पढ़ी। तो देखुन এই एडिटोरियलটিতে আমেরিকা রিসেন্টলি ভেনেজুয়েলাতে অ্যাটাক করেছে তার বিষয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু আমরা যেহেতু এক্সাম পারপাসে এডিটোরিয়াল পড়ি তাই সবার প্রথমে এক্সাম রিলেটেড কিছু বিষয় আলোচনা করব, তারপরে আমরা পুরো এডিটোরিয়ালটি লাইন বাই লাইন ওয়ার্ড টু ওয়ার্ড ডিসকাস করব। তো দেখুন সবার প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে আমেরিকা কোথায় অবস্থিত আর ভেনেজুয়েলা কোথায় অবস্থিত। তো দেখুন পুরো পৃথিবীতে টোটাল 7টি মহাদেশ রয়েছে: এশিয়া, ইউরোপ, আফ্রিকা, उत्तर আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশিয়ানিয়া ও আন্টার্কটিকা। এই 7টি মহাদেশ। এই 7টি মহাদেশের মধ্যে ভেনেজুয়েলা রয়েছে এইখানটাতে, বুঝতে পারছেন, এইখানটাতে। আর এই জায়গাটা হচ্ছে কি সাউথ আমেরিকা, মানে দক্ষিণ আমেরিকা। তাহলে ভেনেজুয়েলা কোথায় রয়েছে? দক্ষিণ আমেরিকাতে রয়েছে। আর আমেরিকা রয়েছে এইখানটাতে। এটা কি? এটা হচ্ছে নর্থ আমেরিকা, মানে উত্তর আমেরিকা, বুঝতে পারলেন। তাহলে আমেরিকা কোথায় রয়েছে? নর্থ আমেরিকাতে। আর ভেনেজুয়েলা কোথায় রয়েছে? সাউথ আমেরিকাতে। এতটা বুঝে গেল। এরপরে কি হয়েছে রিসেন্টলি 3 জানুয়ারি, হ্যাঁ না, 3 জানুয়ারি 3 তারিখ আমেরিকা কি করেছে, ভেনেজুয়েলা এর এইখানটাতে ভেনেজুয়েলার ক্যাপিটাল রয়েছে, রাজধানী রয়েছে ক্যারাকাস বা কারাকাস। সেই কারাকাসে 3 জানুয়ারি আমেরিকার এয়ারফোর্স এয়ার স্ট্রাইক করেছে। এরপরে ভেনেজুয়েলা এর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং উনার স্ত্রীকে সেই ক্যারাকাস থেকেই বেডরুম থেকেই তাদেরকে বন্দি বানিয়ে আমেরিকা তুলে নিয়ে গেছে, বুঝতে পারছেন। এইটা হচ্ছে মেন ঘটনা। যে এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনার দেখার পরে আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের মনে তো অবশ্যই দুটো প্রশ্ন জাগবেই। একটা হচ্ছে যে কেন আমেরিকা হঠাৎ করে ভেনেজুয়েলাতে আক্রমণ করলো, আর 2 নম্বর প্রশ্ন যেটা জাগবে সেটা হচ্ছে যে এখনকার দিনেও কি এরকম সম্ভব যে অন্য কোনো একটা দেশ এসে অন্য কোনো একটা দেশের লিডারকে তুলে নিয়ে যেতে পারবে বা মানে তার উপরে আক্রমণ করতে পারবে? ব্যাপারটা বুঝতে পারছেন তো? যেমন আগেকার দিনে হতো, হ্যাঁ না, রাজাদের আমলে। তো এই কোনো একটা রাজা আছে, সে রাজা চাইলো আরেকটা রাজা দখল করবে, তার রাজত্বটা দখল করতে চাইছে, তাহলে সেই রাজাকে হারিয়ে দিল, বাস সেই রাজ্যটা তার হয়ে গেল। কারণ আমেরিকা বলছে কি, আমেরিকা এখন বলছে যে আমেরিকাই নাকি ভেনেজুয়েলাকে শাসন করবে, হ্যাঁ না, আমেরিকা যেভাবে বলবে ভেনেজুয়েলা যেন সেইভাবে অ্যাক্ট করে, বুঝতে পারছেন। এটাই তো সেই সাম্রাজ্যবাদী নীতি। হ্যাঁ, একটা সময় যেমন ইংল্যান্ড এসে আমাদের ইন্ডিয়াতে শাসন করছিল, ইংল্যান্ড যেভাবে শাসন করছিল ইন্ডিয়া সেভাবে শাসিত হচ্ছিল। কিন্তু 1945 পর অনেক দেশ তো স্বাধীন হয়ে গেছে, ইন্ডিয়াও স্বাধীন হয়ে গেছে, হ্যাঁ না। ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনস 1945 বানানো হয়েছে, না, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। ওইখানে কি বলা হয়েছে যে প্রত্যেকটা দেশ হচ্ছে স্বাধীন, হ্যাঁ না, স্বাধীন, এবং তাদের কাছে সভারিং পাওয়ার রয়েছে। সভারিং পাওয়ার মানে কি? সার্বভৌম। সার্বভৌম মানে কি? ধরো এটা ব্রাজিল, হ্যাঁ না, এখানে ব্রাজিল রয়েছে, এখানে পেরু রয়েছে, এখানে বলিভিয়া রয়েছে, এরা সবাই স্বাধীন, সার্বভৌম। মানে ব্রাজিল সে তার নিজের মানে দেশের মধ্যে কি সব নীতি বানাবে, কি সব নিয়ম বানাবে, কিভাবে তাদের দেশ চলবে সেটা ব্রাজিল ডিসাইড করবে। এবং ব্রাজিল পেরুর সাথে কেমন রিলেশন করবে, বলিভিয়ার সাথে কেমন রিলেশন করবে, ইকুয়েডরের সাথে, ইভেন আমেরিকার সাথে কেমন রিলেশন করবে সেটা ব্রাজিল নিজেই ডিসাইড করবে, কারণ সে সভারিং, সার্বভৌম। এটাই ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনে বলা হয়েছে, না, তাদের যে কি বলবো যে চার্টার সাইন হয়েছে সেখানে বলা হয়েছে। তাহলে হঠাৎ করে অন্য একটা দেশের লিডার কিভাবে এসে হস্তক্ষেপ করতে পারে অন্য একটা দেশের মানে পলিটিক্যাল কিংবা সোশ্যাল ইস্যুতে, কিংবা সেখানকার লিডারকেই তুলে নিয়ে যেতে পারে? এটা কি সম্ভব? অ্যাকচুয়ালি বাস্তবে করা যাবে না, সম্ভব নয়। আইনত অপরাধ, ইন্টারন্যাশনালি অপরাধ, হ্যাঁ না, ইন্টারন্যাশনাল ল অনুযায়ী অপরাধ, কিন্তু হয়েছে, বুঝতে পারছেন। তাহলে ইউনাইটেড নেশনস কি কাজ করছে না ইউনাইটেড নেশনস ফেল হয়ে গেছে? তাহলে ইউনাইটেড নেশনস অলরেডি ফেল হয়ে গেছে, বুঝতে পারছেন তো? এটা একটা বড় ঘটনা। কেন আক্রমণ করলো আমেরিকা বলিভিয়া মানে কি বলে ভেনেজুয়েলাতে? তো দেখুন
সব থেকে মেন কারণ হচ্ছে তো ওয়েল বা তেল, বুঝতে পারছেন। কারণ ভেনেজুয়েলাতে সব থেকে বেশি তেলের ভান্ডার রয়েছে, সব থেকে বেশি তেল ভেনেজুয়েলাতে রয়েছে, না বাকি যে মিডল ইস্টের আমরা বলি না তেল রয়েছে, প্রচুর তেল রয়েছে, কিন্তু বাস্তবে মানে ভেনেজুয়েলাতে অনেক বেশি তেল রয়েছে, তাদের থেকেও বেশি, সৌদি আরবিয়া থেকেও বেশি। আর এই ভেনেজুয়েলাতে কোনো আমেরিকান কোম্পানিকেই অ্যালাউ করা হয়নি, বুঝতে পারছেন তো। এই ভেনেজুয়েলাতে আমেরিকান কোম্পানিকে তেলের মানে কোনো ক্ষেত্রেই অ্যালাউ করা হয়নি, আর এই কারণে আমেরিকা রেগে গেছে, বুঝতে পারছেন। আরও কারণ আছে, সেটা হচ্ছে তাদের আইডিওলজিক্যাল দিক থেকে। কারণ আমেরিকা হচ্ছে একটা ক্যাপিটালিস্ট দেশ, আর ভেনেজুয়েলা হচ্ছে একটা সোশ্যালিস্ট কান্ট্রি, বুঝতে পারছেন। এখন সোশ্যালিস্ট কি ক্যাপিটালিস্ট কি তার বিষয়ে একটু আলোচনা করি। ক্যাপিটালিস্ট মানে হচ্ছে কি, যারা মানে ফ্রি মার্কেট ইকোনমিতে বিশ্বাস করে। ফ্রি মার্কেট মানে কি, নিজেরটা পুরলেই হলো, মানে যেটা পুঁজিবাদী সমাজ, হ্যাঁ না, যেখানে কোনো একটা কোম্পানি থাকবে, কোম্পানির মালিক প্রফিট কামাবে, সেই সব বিষয়। অনেক বড় একটা ঘটনা। সিম্পলে বলতে চাইলে আমি, যে যতটা কর্ম করবে সে ততটা পাবে, হ্যাঁ না, যে যতটা কর্ম করবে সেই তত বেশি ধনী হবে, যার যত বেশি আছে সেই তত বেশি ধনী হবে, এইরকম একটা ধারণা, বুঝতে পারছেন। যে কর্ম করতে পারছে না, যার কাছে কিছু নেই, সে গরিব হয়ে মারা যাক, কোনো অসুবিধা নেই, না যেমন বর্তমান সমাজে দেখতে পাচ্ছি না, যে ধনী আছে সে ধনী হয়েই যাচ্ছে একদম টাকার পরে টাকা, হ্যাঁ না, যার একদম কিছু নেই সে একটা ছোট্ট একটা চাকরির জন্য আজকে কাঁদছে, হ্যাঁ না, সবাই, আমিও কাঁদছি, তো যাই হোক, চাকরির জন্য কাঁদছি আমরা, তাই না। কিন্তু দেখার সময় লোক কোটি কোটি টাকা কামাচ্ছে, না উড়াচ্ছে। এটা ক্যাপিটালিস্ট দেশের একটা বৈশিষ্ট্য। সোশ্যালিস্ট দেশ এরকম চায় না। সোশ্যালিস্ট দেশ চায় কি, যদি কেউ অনেক টাকা আছে কারো, তাহলে সে কী করবে, তাদের থেকে নিয়ে যাদের গরিব তাদের মধ্যে কিছু বন্টনও করে দেবে। এটা হচ্ছে সোশ্যালিস্ট আইডিওলজি, বুঝতে পারছেন। তাহলে ক্যাপিটালিস্ট আর সোশ্যালিস্ট এদের মধ্যে পার্থক্য কী হলো? এই ঘটনাটা মেনলি এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেক বেশি হয়েছিল। বোঝার চেষ্টা করুন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো 1939 থেকে 1945-এর মধ্যে হলো। তো যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল তখন দুটো পাওয়ারের মধ্যে হচ্ছিল, একটা হচ্ছে অ্যাক্সিস পাওয়ার আর একটা হচ্ছে অ্যালাইড পাওয়ার, বুঝতে পারছেন। একটা হচ্ছে অ্যাক্সিস, জার্মানি, ইটালি, জাপান অ্যাক্সিস পাওয়ারের মধ্যে ছিল, আর অ্যালাইড ছিল লন্ডন মানে ইউকে, ইউনাইটেড কিংডম, তারপরে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ছিল, সোভিয়েত ইউনিয়ন মানে বর্তমান রাশিয়া, তখন তাকে ইউএসএসআর বলা হতো, চায়না ছিল, ফ্রান্স ছিল, এইগুলো ছিল অ্যালাইড পাওয়ারে, বুঝতে পারছেন তো। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945-এ শেষ হয়ে গেল, যখন জাপানে কি করলো, হিরোশিমা আর নাগাসাকিতে পরমাণু বোমা ফাটানো হলো, তারপর বন্ধ হয়ে গেল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ। কিন্তু যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল, তখন এই যে ইউকে আর এই যে ফ্রান্স, এই দুটো দেশ অনেকটা দুর্বল হয়ে পড়ে, বুঝতে পারছেন, অনেকটা দুর্বল হয়ে যায় ইউকে আর ফ্রান্স। আর চায়না তো তখনও থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, মানে কি বলবো, চায়না তখন এতটাও ডেভেলপ ছিল না। তাহলে বাকি সুপার পাওয়ার কারা ছিল? সুপার পাওয়ার ছিল আমেরিকা আর সোভিয়েত রাশিয়া, না সোভিয়েত রাশিয়া, এই দুটোই সুপার পাওয়ার ছিল। কিন্তু আমেরিকা বিশ্বাস করতো ক্যাপিটালিজমে, হ্যাঁ না, যে যতটা কষ্ট করবে সে ততটা ইনকাম করবে, সে সেরকম থাকবে। আর সোভিয়েত বিশ্বাস করতো সোশ্যালিজমে, বুঝতে পারছেন, সোশ্যালিজমে। তো এদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়ে যায়, হ্যাঁ না। আমেরিকা চাইতো কি সব জায়গায় যেন মানে ডেমোক্রেসি চলে আসে, হ্যাঁ না, ডেমোক্রেসি চলে আসে, সবাই যেমন ক্যাপিটালিস্টের মতো চিন্তা করে। সোভিয়েত ইউনিয়ন সেটা চাইতো না, তাই এদের মধ্যে এক ধরনের যুদ্ধ সৃষ্টি হয়, হ্যাঁ না। এটা হচ্ছে কোল্ড ওয়ার, ঠান্ডা যুদ্ধ, মানে সরাসরি যুদ্ধ করছে না, যুদ্ধ চলছে মোটামুটি মতাদর্শগত। তো সেই যে ক্যাপিটালিজম, যারা সোশ্যালিজমে বিশ্বাস করছে, যারা সোশ্যালিজমকে সাপোর্ট করছে, আমেরিকা তাদের শত্রু হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন তো। আমেরিকা তাদের সাথে শত্রুতা করছে। আমেরিকা চাইছে সব জায়গায় যেন ডেমোক্রেসি চলে আসে, সব জায়গায় যেমন ক্যাপিটালিজম চলে আসে, না, এই নিয়ে ঝামেলা। আর এই যে আমরা দেখতে পাচ্ছি মানে ভেনেজুয়েলা, এই ভেনেজুয়েলাও কিন্তু সোশ্যালিজমে বিশ্বাস করে, বুঝতে পারছেন। ভেনেজুয়েলাও সোশ্যালিজমে বিশ্বাস করে, এই জন্য ভেনেজুয়েলার সম্পর্ক চায়নার সাথে, রাশিয়ার সাথেও ভালো, বুঝতে পারছেন তো, কিন্তু আমেরিকার সাথে না। এটাও একটা কারণ, হ্যাঁ না, এটাও একটা কারণ। আরও কারণ মানে মেনলি টাকা, যাই বলেন মেনলি টাকা, ওয়েল আছে, সোনা আছে, অনেক কিছু আছে, যে কারণে আমেরিকা সেখানে দখল করতে চাইছে। আরেকটা বিষয়, আমেরিকা হচ্ছে মুনরো ডক্ট্রিন ফলো করে, বুঝতে পারছেন। মুনরো ডক্ট্রিন হচ্ছে এমন একটা ডক্ট্রিন, মানে এমন একটা মতবাদ বলতে পারেন, ডক্ট্রিন, যেখানে যেটা কে এনেছিল,
থমাস মুনরো 1823 সালে সে বলেছিল পুরো বিশ্বের যে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার মানে যে ওয়েস্টার্ন সাইডটা মানে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা এই দিকটাতে যেন কোনো ইউরোপিয়ান পাওয়ার না আসে না। এই দিকটাতে সেই সময় কি কলোনিয়ালিজম চলছিল, যে যেখানে গিয়ে মানে কি বলবো শাসন করতে ইচ্ছা সেখানে দখল করে শাসন করছিল। তো ওয়ার্নিং দিয়েছিল থমাস মুনরো হ্যাঁ ইউরোপিয়ান পাওয়ার্সদের, নো ফার্দার কলোনাইজেশন ইন দ্য ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার, মানে এই এরিয়াটা আমেরিকার পাশাপাশি অঞ্চলটাতে যেন কোনো ইউরোপিয়ান পাওয়ার না আসে, কারণ সেটা আমেরিকার আন্ডারে থাকবে। আর যদি কোনো ইউরোপিয়ান পাওয়ার আসে তাহলে মুনরো ডক্ট্রিন অনুসারে সেটা মানে মুনরো বলছেন যে সেটা মনে করা হবে যে আমেরিকার উপরে অ্যাটাক করা হলো, মানে এটাই মুনরো ডক্ট্রিন। তো এখানে মনে রাখবেন মুনরো ডক্ট্রিন 1823-তে এনেছিলেন থমাস মুনরো। বুঝতে পারছেন? বাস আমরা কি জানলাম, আমেরিকা কোথায় অবস্থিত, মুনরো ডক্ট্রিন, তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিষয়ে কিছু ঘটনা। এরপরে আমাদের আর্টিকেলটা পড়ব। তো আর্টিকেলটা যদি আমরা হেডিং দেখি না, এখানে লেখা রয়েছে একটা মানে ওয়ার্ড ট্র্যাজেডি অ্যান্ড ফেয়ার্স বা ফার্স। তো ট্র্যাজেডি অ্যান্ড ফার্স মানে কি? তো এই যে ট্র্যাজেডি অ্যান্ড ফার্স এইটা কিন্তু একটা মানে কি বলবো কোটেশন থেকে এসছে, সেটা হচ্ছে কার্ল মার্কসের লেখা সরি হিস্টোরি রিপিটস ইটসেলফ ফার্স্ট এজ ট্র্যাজেডি দেন এ ফার্স। বুঝতে পারছেন তো এই যে সেন্টেন্সটা? কার্ল মার্কস বলছেন ইতিহাস রিপিট করে না পুনরায় ফিরে আসে প্রথমে একটা ট্র্যাজেডি হিসাবে, ট্র্যাজেডি মানে হচ্ছে খুব খারাপ একটা ঘটনা মানে খুব দুঃখজনক বিষয় হিসাবে, তারপরে একটা হাস্যকর বিষয় হিসেবে ঘুরে আসে না, ট্র্যাজেডি অ্যান্ড ফেয়ার্স। সেই ঘটনাটাই এখানে এডিটোরিয়ালটিতে আলোচনা করা হয়েছে যে ইতিহাস আবার রিপিট করেছে। কিভাবে রিপিট করেছে সেটা আমরা এডিটোরিয়াল পড়লে জানতে পারবো। প্রথমে এসেছিল ট্র্যাজেডি হিসাবে, এখন এসেছে একটা হাস্যকর বিষয় হিসাবে, বুঝতে পারছেন না, ফার্স হিসাবে চলে এসছে। তো দেখুন এডিটোরিয়ালটি পড়লে আরও ভালোভাবে বুঝতে পারবো ব্যাপারটা কি। ট্রাম্পস ইললিগেল ভেনেজুয়েলা স্ট্রাইক। ট্রাম্পস মানে কি? ডোনাল্ড ট্রাম্পের যে ইললিগাল মানে বেআইনি ভেনেজুয়েলাতে যে স্ট্রাইক করলো মানে আক্রমণ করলো, কনস্টিটিউট সেইটা সেই যে স্ট্রাইকটা সেই যে আক্রমণটা কনস্টিটিউট করলো বা গঠন করলো। কি গঠন করলো? দ্য লেটেস্ট অ্যাক্ট অফ ইউএস ইম্পেরিয়ালিজম। ইউএসের যে সাম্রাজ্যবাদী যে চিন্তা ভাবনা হ্যাঁ না, সেই ইউএসের সাম্রাজ্যবাদী চিন্তা ভাবনাকেই মানে প্রকাশ্যে নিয়ে এলো। বুঝতে পারছেন তো এই ঘটনাটা? তাহলে কি না, রাইটার বলতে চাইছেন যে ডোনাল্ড ট্রাম্প যে ভেনেজুয়েলাতে যে স্ট্রাইক করলো আক্রমণ করলো সেই ঘটনাটা আমেরিকার যে ইম্পেরিয়ালিজমের যে চিন্তাভাবনা, আমেরিকার যে ইম্পেরিয়ালিজম যে মতবাদ বা মত হ্যাঁ না, আমেরিকার ইম্পেরিয়ালিজম যে চিন্তাভাবনা সেটাই কিন্তু সামনে নিয়ে আসলো বা সেটাই দুনিয়াকে দেখালো। ট্র্যাজেডি হ্যাজ ফলোড। ট্র্যাজেডি মানে কি? ট্র্যাজেডি মানে হচ্ছে কোনো বেদনাদায়ক ঘটনা, বুঝতে পারছেন, কোনো একটা খারাপ ঘটনা, মর্মান্তিক ঘটনা। হ্যাজ ফলো মানে ফলো করছে না, ট্র্যাজেডি ফলো করেছে। ট্র্যাজেডি ফলো করেছে, কাকে করেছে, কি করেছে সেটা পড়লে জানতে পারবো। এভরি অ্যাক্ট অফ ইম্পেরিয়ালিজম, প্রত্যেকটা কার্য কিসের? ইম্পেরিয়ালিজমের। ইম্পেরিয়ালিজম মানে সাম্রাজ্যবাদের। তাহলে প্রত্যেকটা সাম্রাজ্যবাদের কার্যকেই ফলো করেছে ট্র্যাজেডি। কাদের দ্বারা? বাই দ্য ইউএস। তাহলে এই যে এভরি অ্যাক্ট অফ ইম্পেরিয়ালিজম বাই দ্য ইউএস, আমেরিকার যে ইম্পেরিয়ালিজম যে অ্যাক্ট রয়েছে, আমেরিকা যে সাম্রাজ্যবাদী কার্যক্রম করেছে সেই সমস্ত সাম্রাজ্যবাদী কার্যক্রমেই ট্র্যাজেডি ফলো করেছে। বুঝতে পারছেন সেন্টেন্সটা? যে আমেরিকা যে সমস্ত সাম্রাজ্যবাদী কার্যক্রম করেছে সেই সমস্ত কার্যক্রমেই ট্র্যাজেডি বা বেদনাদায়ক ঘটনা বা বিয়োগান্তক ঘটনা ফলো করেছে। বাট কিন্তু এটা ট্র্যাজেডি ফলো করেছে। এতদিন পর্যন্ত আমেরিকা যা যা সাম্রাজ্যবাদী ঘটনা মানে কার্যক্রম করেছে সেখানে ট্র্যাজেডি ফলো করেছে। কিন্তু আন্ডার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আন্ডারে মানে ডোনাল্ড ট্রাম্পের আন্ডারে কি হচ্ছে? দ্য কনসিকুয়েন্সেস হ্যাভ অলসো টেকেন এ ফার্সিক্যাল ক্যারেক্টার। তাহলে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে কি হচ্ছে? এই যে ইম্পেরিয়ালিজমের যে ইম্পেরিয়ালিজমের যে অ্যাক্ট করছে আমেরিকা, তার যে ফল হচ্ছে সেটা কি হচ্ছে? একটা ফার্সিক্যাল ক্যারেক্টার, মানে ফার্সিক্যাল মানে কিটা হাস্যকর না, এটা প্রহসনমূলক
বুঝতে পারছেন তো, এটা রিডিকুলাস, এটা ফার্সিক্যাল ক্যারেক্টার দেখা যাচ্ছে, টাইপিক্যাল অফ দ্য থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড, যেমন থিয়েটার অফ দ্য অ্যাবসার্ডে হয়ে থাকে। অ্যাবসার্ড মানে হাস্যকর যে থিয়েটার হয়, হ্যাঁ না, নাটক, সেই রকম হয়ে গেছে, অযৌক্তিক একটা ঘটনা। বুঝতে পারছেন? তাহলে রাইটার কি দিয়ে শুরু করছে? রাইটার শুরু করছেন যে আমেরিকা এতদিন যাবৎ যা যা ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদী কার্যক্রম করেছে সেখানে সবগুলোতে ট্র্যাজেডি ফলো হচ্ছিল। বুঝতে পারছেন? যেটা বেদনাদায়ক ঘটনা হচ্ছিল, কিন্তু এখন সেটা হয়ে আসছে একটা হাস্যকর ঘটনা ডোনাল্ড ট্রাম্পের আন্ডারে। বুঝতে পারছেন তো, এটাই ট্র্যাজেডি অ্যান্ড ফেয়ার্স। হিস্টোরি রিপিটস ইটসেলফ, ফার্স্ট ইজ ট্র্যাজেডি দেন ফেয়ার্স। তারপরে কি বলেছেন রাইটার দেখুন, ইন 2003 সালে কি হয়েছিল, 2003 সালে কি হয়েছিল, ইরাক, সরি এক মিনিট, হ্যাঁ, দ্য ইনভেশন অফ ইরাক। ইনভেশন মানে হস্তক্ষেপ করা বা আক্রমণ করা। বুঝতে পারছেন তো, মানে আক্রমণ করেছিল অফ ইরাক, ইরাকের আক্রমণ, মানে ইরাককে আক্রমণ করা হয়েছিল অন ফলস প্রমিসেস, মিথ্যা প্রমিসের মাধ্যমে। প্রমিস মানে কি? প্রমিস মানে হচ্ছে কোনো একটা অজুহাত দেখানো, ভিত্তি, হ্যাঁ না, সরি প্রমিস না, এটা প্রিমাইসেস, প্রিমাইজ মানে ভিত, হ্যাঁ না। কোন প্রিমাইজেসের মাধ্যমে, কিসের ভিত্তিতে, হ্যাঁ, কিসের ভিত্তিতে আক্রমণ করেছিল ইরাককে? আক্রমণ করেছিল ফলস মানে একটা মিথ্যা ভিত্তিতে, মিথ্যা একটা অজুহাতে, টু ডিপোজ এ ডিকটেটর। ডিকটেটর মানে কি? ডিকটেটর মানে স্বৈরতান্ত্রিক শাসক, হ্যাঁ না, বা স্বৈর শাসককে ডিপোজ, ক্ষমতাচ্যুত করার জন্য আক্রমণ করেছিল। এবং এক্সপোর্ট ডেমোক্রেসি, এবং গণতন্ত্রকে এক্সপোর্ট করার জন্য। বুঝতে পারছেন? তাহলে 2003 সালে কি হয়েছিল, আমেরিকা ইরাক ইনভেশন করেছিল, আমেরিকা ইরাকে আক্রমণ করেছিল, কিসের জন্য? যে সেখানে নাকি তারা ডিকটেটরকে ডিপোজ করবে, সেখানে নাকি ডিকটেটরকে খতম করবে, মানে ডিকটেটরকে ক্ষমতাচ্যুত করবে, মানে স্বৈর শাসককে ক্ষমতাচ্যুত করবে এবং সেখানে গণতন্ত্র নিয়ে আসবে। আর সেটা কিন্তু একটা ফলস প্রিমাইজেস ছিল, একটা মিথ্যা ভিত্তিতে বলেছিল আমেরিকা। ইনস্টিড, বদলে, আচ্ছা এইটা তো আমেরিকা বলেছিল যে সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, সেখানে ডিকটেটরশিপ চলে যাবে, কিন্তু সেখানে কি হয়? পরিবর্তে রেন্ডার্ড দ্য নেশন এসান্ডার। তাহলে কি সেখানে তারা রেন্ডার করেছিল এসান্ডারকে, হ্যাঁ না। এসান্ডার মানে কি? এসান্ডার মানে হচ্ছে ছিন্ন ভিন্ন করা, মানে আলাদা আলাদা ফ্র্যাগমেন্টেড করে দেওয়া। তারা বলেছিল ডেমোক্রেসি প্রতিষ্ঠা করবে, কিন্তু তারা কি করে দিল? সেই নেশনটাকেই ছিন্ন ভিন্ন করে দিল। বুঝতে পারছেন ব্যাপারটা কি? আমেরিকা সেটা করে দিল। কেন? কারণ সেখানে বার্থ হয়েছিল আউটফিট সাচ এজ আইসিস, কারণ আইসিসের জন্ম হয়েছিল সেখানে, অ্যান্ড ডিস্টেবিলাইজড ওয়েস্ট এশিয়া, এবং সেখানে ওয়েস্ট এশিয়া ডিস্টেবিলাইজ হয়ে গেছিলো, মানে পুরো ওয়েস্ট এশিয়া ডিস্টেবল মানে কি? অস্থিতিশীল হয়ে গেছিলো। তাহলে আমেরিকা 2003 সালে কেন আক্রমণ করেছিল ইরাককে? আমেরিকা বলছিল যে আমরা ইরাকে এই জন্য আক্রমণ করছি যাতে সেখানে একনায়কতন্ত্র শেষ হোক, স্বৈরশাসক শেষ হোক, সেখানে গণতন্ত্র আসুক, কিন্তু সেগুলো সব মিথ্যা প্রিমাইজেসের ভিত্তিতে, সেটা মিথ্যা একটা ভিতের ভিত্তিতে করেছিল তারা আক্রমণ। কিন্তু বাস্তবে সেখানে কি হলো? ডেমোক্রেসি এলো, সেখানে বাস্তবে আইসিসের মতো সংস্থার জন্ম হলো, সেখানে ডিস্টেবিলাইজ হয়ে গেল। দ্য সেম প্লেবুক ওয়াজ ইউজড লেটার ইন দ্য নর্থ আফ্রিকা। আর একই রকমের ঘটনা নর্থ আফ্রিকার সাথেও আমেরিকা করেছে, মানে আমেরিকা এর আগেও এই ইম্পেরিয়ালিজমের ধারণা কিন্তু দেখিয়েছে না, প্রথমে ইরাক, তারপরে নর্থ আফ্রিকা। এখন 2026-এ কি হচ্ছে? ইন 2026 দ্য ওয়ার্ল্ড ইজ উইটনেস, পুরো বিশ্ব সাক্ষী হচ্ছে, টু অ্যানাদার ট্র্যাজেডি, আর একটি বেদনাদায়ক ঘটনার, দ্যাট ইজ অলসো এ ফার্স, আর যেটি হচ্ছে একটা হাস্যকর ঘটনা। এ রিপিট অফ দ্য ইম্পেরিয়াল স্ক্রিপ্ট ইন ভেনেজুয়েলা। ওই যে ইম্পেরিয়াল স্ক্রিপ্ট মানে ওই যে সাম্রাজ্যবাদী যে ধারণা, সেটা আবার রিপিট হচ্ছে, পুনরায় ফিরে আসছে কোথায়? ভেনেজুয়েলাতে। অর্কেস্ট্রেটেড বাই এ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, আর সেটা অর্কেস্ট্রেট কে করছে? অর্কেস্ট্রেটেড মানে কি? অর্কেস্ট্রেটেড মানে হচ্ছে পরিচালিত করা বা পরিকল্পনার মাধ্যমে কোনো একটা কাজ করা। যখন আমরা কোনো কাজ করি তখন অর্কেস্ট্রেটেড কথাটা ব্যবহার করতে পারি, মানে অ্যারেঞ্জ করা, অর্গানাইজ করা। বুঝতে পারছেন তো? তাহলে সেটা কে অর্গানাইজ করেছে? ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, মানে ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন। দ্যাট হ্যাজ ট্রেডেড কোর্সিভ ডিপ্লোমেসি অফ বম্বিং
ক্যাম্পেইনস অ্যান্ড নাভাল ব্লকেড। বুঝতে পারছেন, এই যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কি করেছে, যে কোর্সিভ ডিপ্লোমেসি, কোর্সিভ মানে কি, কোর্স করা মানে, কোর্সিভ মানে হচ্ছে একটা জোরপূর্বক, বুঝতে পারছেন তো, জবরদস্তিপূর্বক, জোরপূর্বক ডিপ্লোমেসি নিয়ে আসছে, বম্বিং ক্যাম্পেইন করছে না, ওই যে বোমাবারি করলো, নেভাল ব্লকেড করেছে, কার উপরে, ভেনেজুয়েলার উপরে। তো এই যে এই সমস্ত কার্যক্রম করছে আমেরিকা, এটাই হচ্ছে ট্র্যাজেডি রিপিট হচ্ছে না, বলতে চাইছে রাইটার। দ্য অ্যাপ্রিহেনশন অ্যান্ড ফোর্সড এক্সাইল অফ ভেনেজুয়েলান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। অ্যাপ্রিহেনশন মানে কি, গ্রেপ্তার, অ্যান্ড ফোর্সড মানে জোরপূর্বক, এক্সাইল, এক্সাইল মানে কি, নির্বাসন করা হলো, হ্যাঁ না। তাহলে গ্রেপ্তার করা হলো এবং জোরপূর্বক যে নির্বাসন করা হলো কাকে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে, সেই পুরো বিষয়টা ইজ এ ফ্ল্যাগ্রেন্ট ভায়োলেশন। ফ্ল্যাগ্রেন্ট মানে কি, ফ্ল্যাগ্রেন্ট মানে হচ্ছে একদম স্পষ্ট পরিষ্কার দেখা যাচ্ছে না, একটা ভায়োলেশন মানে হিংসাকে, কিসের, ইন্টারন্যাশনাল ল, মানে এই যে ইন্টারন্যাশনাল ল আছে, আন্তর্জাতিক আইন আছে, সেই আন্তর্জাতিক আইনকে পুরোপুরি সবার সামনে ভায়োলেশন করছে, হ্যাঁ না, সবার সামনে মানছে না কে, আমেরিকা। অ্যান্ড অলসো ফ্লাউডস আর্টিকেল 2 অফ দ্য ইউএন চার্টার, এবং আর্টিকেল 2-তে যেটা রয়েছে ইউনাইটেড নেশনসের চার্টারে, সেটাকেও ফ্লাউডস করছে। ফ্লাউডস করা মানে কি, সেটা অবজ্ঞা করা, বুঝতে পারছেন। তাহলে আমেরিকা কি করছে, আমেরিকা দুটো বিষয়কেই মানছে না, একটা আন্তর্জাতিক আইনকেও মানছে না, আর ইউনাইটেড নেশনসের কোথাও মানছে না, রাইটার বলতে চাইছেন। এরপরে কি বলছেন রাইটার দেখুন, বাই কন্ডাক্টিং ইন্টারডিকশনস অফ ওয়েল ট্যাঙ্কার্স অ্যান্ড illegally killing civilians on boats in Caribbean waters under the unproven guise of anti-narcotics operations। তাহলে কি বলছেন, বাই মানে দ্বারা, কিসের দ্বারা, কন্ডাক্টিং ইন্টারডিকশনস মানে কি, ইন্টারডিকশনস মানে হচ্ছে অবরোধ করা, হ্যাঁ না, কিসের অবরোধ করছে, অয়েল ট্যাঙ্কার্স, বুঝতে পারছেন। এই যে অয়েল ট্যাঙ্কার ভেনেজুয়েলা থেকে যেগুলো আসছিল সেটাকে অবরোধ করছে, অ্যান্ড ইললিগালি কিলিং মানে বেআইনিভাবে যে হত্যা করছে সিভিলিয়ান্স মানে সাধারণ মানুষদেরকে, কোথায়, অন বটে কিলিং করছে, কোথায়, ইন ক্যারিবিয়ান ওয়াটার মানে ক্যারিবিয়ানের সমুদ্রের সেই সাইডে। তো এই যে আমেরিকা যেভাবে ইললিগালি মানে কিলিং করছে, ইন্টারডিকশন করছে মানে বাধা দিচ্ছে বোটদেরকে, অয়েল ট্যাঙ্কারগুলোকে, আন্ডার দ্য আনপ্রুভেন গাইজ, আনপ্রুভেন মানে কি, যেটা প্রুভ হয়নি না, যেটা প্রমাণ হয়নি, সেরকম কোনো গাইজ মানে হচ্ছে মানে ভান করা আর কি, হ্যাঁ না, যে ভান করছে, কিসের ভান করছে, অ্যান্টি নার্কোটিক্স অপারেশন। যে আমেরিকা বলছে যে আমরা ড্রাগসের বিরুদ্ধে এই সব কার্যক্রম করছি, যে ভেনেজুয়েলার ড্রাগ সাপ্লাই করছে, এই জন্য আমরা ভেনেজুয়েলার বোটসদেরকে আক্রমণ করছি, ভেনেজুয়েলার অয়েল ট্যাঙ্কারকে আক্রমণ করছি, হ্যাঁ, এটা একটা হচ্ছে ভান করছে। দ্য ইউএস হ্যাজ বাইপাসড দ্য ইউএন সিকিউরিটি কাউন্সিল টু পজিশন ইটসেলফ এজ এ জাজ অ্যান্ড এক্সিকিউশনার। তাহলে কি, এই সব কথা বলার মাধ্যমে আমেরিকা কি করছে, যে ইউএন সিকিউরিটি কাউন্সিলের যে যত সব নিয়ম কানুন আছে সেখান থেকে বাইপাস করছে, সেখান থেকে এড়িয়ে চলছে নিজেকে, হ্যাঁ না, সেগুলোকে মানছে না, উপেক্ষা করে এড়িয়ে চলছে এবং নিজেকেই জাজ বলে এবং এক্সিকিউশনার বলে মনে করছে আমেরিকা। দিস ইন্টারভেনশন ইজ ড্রাইভেন বাই এ ফ্যামিলিয়ার ক্যালকুলাস। আর এই যে ইন্টারভেনশন হলো, এই যে হস্তক্ষেপ হলো, এই যে মানে চলে গেল ভেনেজুয়েলাতে আমেরিকা, এটাও কিন্তু একটা ফ্যামিলিয়ার ক্যালকুলাস, একটা ক্যালকুলেশনের মাধ্যমে করেছে, এরকম না যে হঠাৎ আজকে গিয়ে চলে গেল, হ্যাঁ না। দ্য ফার্স্ট ইজ, প্রথম কি হয়েছিল, প্রথম কি ক্যালকুলেশন হয়েছিল, প্রথম ক্যালকুলেশন বলছেন রাইটার, ফার্স্ট ইজ দ্য রিসারেকশন অফ দ্য মুনরো ডক্ট্রিন টু রি-এস্টাবলিশ ইউএস হেজিমনি ইন দ্য আমেরিকাজ। তাহলে রিসারেকশন মানে কি, রিসারেকশন মানে হচ্ছে যে পুনর্জাগরণ, পুনরুত্থান, কিসের, মুনরো ডক্ট্রিনের। ওই যে মুনরো ডক্ট্রিন কি বলেছিল, যে আমেরিকার যে জায়গাগুলো রয়েছে, ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার যেগুলো রয়েছে, সাউথ আমেরিকা, নর্থ আমেরিকা, সেইখানে আমেরিকার হেজিমনিকে পুনর্স্থাপন করছে না, এই কাজটা করার মাধ্যমে। অ্যান অর্ডার দ্যাট রিজিম সাচ এজ ভেনেজুয়েলাজ sought to append through alternative alliances with Cuba। তাহলে কি, ইউএস হেজিমনি প্রতিষ্ঠা করতে চাইছে, আর এন অর্ডার একটা আদেশ, দ্যাট যে অর্ডারটা, যে মানে মনরো ডক্ট্রিনের যে অর্ডারগুলোকে কিছু রিজিম, সাচ রিজিম যেমন ভেনেজুয়েলা শর্ট মানে চাইছিল
আপেন্ড মানে উল্টে দিতে, হ্যাঁ না, বিপর্যস্ত করতে চেয়েছিল। কার সাহায্যে? কিউবার সাহায্যে। বুঝতে পারছেন? তাহলে কিউবা আর ভেনেজুয়েলা এরা হচ্ছে সাউথ আমেরিকার কিছু মানে সাউথ আমেরিকার দেশ আর কি। এরা কিন্তু এই যে মুনরো ডক্ট্রিনকে মানতে চাইছিল না যে ইউএস হেজিমনি থাকবে পুরো ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে। না, ভেনেজুয়েলা আর কিউবা কিন্তু তারা একসাথে এই জিনিসটাকে মানতে চাইছিল না। বুঝতে পারছেন? দ্য সেকেন্ড ইজ, তাহলে প্রথম কারণ হচ্ছে সেইটা। প্রথম কারণ কি? যে মুনরো ডক্ট্রিনকে রিএস্টাবলাইজ করতে চাইছে, হ্যাঁ না, পুনরুত্থান করতে চাইছে, রিসার্ভেন্স করতে চাইছে। আর সেকেন্ড কি? দ্য ডিজায়ার টু সেভিয়ার ল্যাটিন আমেরিকাজ টাইজ উইথ চায়না। তাহলে আরেকটা কি ইচ্ছা রয়েছে এর মাধ্যমে আমেরিকার? ডিজায়ার কি ইচ্ছা? যে সেভার মানে কি? সেভার মানে ছিন্ন বিচ্ছিন্ন করা, মানে কি বলবো, বিচ্ছিন্ন করে দেওয়া, ডিসকানেক্ট করে দেওয়া। কে ডিসকানেক্ট করে দেওয়া? ল্যাটিন আমেরিকাজ টাইজ উইথ চায়না। তাহলে ল্যাটিন আমেরিকার যে দেশগুলো রয়েছে তারা যে চায়নার সাথে একটা টাইজ বা বন্ধু সম্পর্ক তৈরি করছে, সেটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে আমেরিকা। তাহলে প্রথম কি করছে আমেরিকা? প্রথম চাইছে মুনরো ডক্ট্রিনকে আবার নিয়ে আসতে, পুনরুত্থান করতে। আর সেকেন্ড চাইছে ল্যাটিন আমেরিকা যে চায়নার সাথে কানেকশন বাড়াচ্ছে সেটাকেও ভেঙে দিতে। এজ দ্য মাদুরো রিজিম লুকড ইস্টওয়ার্ড ফর ইনভেস্টমেন্ট অ্যান্ড ওয়েল ট্রেড। কারণ ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট মাদুরো, তিনি ইস্টের দিকে মানে চায়নার দিকে, রাশিয়ার দিকে বলতে পারেন, হ্যাঁ না, এদের দিকে তাকিয়ে যে তাদের মানে কি বলবো ইনভেস্টমেন্ট নিয়ে আসছে, হ্যাঁ না, ওয়েল ট্রেড করছে, মানে ব্যবসা বাণিজ্য করছে, তেল বিক্রি করছে, সেই সবগুলো কিন্তু আমেরিকার পছন্দ হয়নি। তাহলে এটা 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ কি? দ্য সিনিক্যাল ড্রাইভ টু কন্ট্রোল ভেনেজুয়েলাস ভেরি লার্জ ক্রুড সার্ভিসেস। আর সিনিক্যাল ড্রাইভ মানে কি? সিনিক্যাল ড্রাইভ মানে হচ্ছে একটা স্বার্থপর যে মানে কি বলবো, ড্রাইভ মানে কি? চেষ্টা, অভিযান, হ্যাঁ না, একটা স্বার্থপর যে অভিযান। কিসের? না, ভেনেজুয়েলার যে ওয়েল রয়েছে, হ্যাঁ না, সেগুলোকে কন্ট্রোল করার। ভেরি লার্জ ক্রুড সার্ভিস মানে ক্রুড রিজার্ভ, মানে যে বললাম তেল আছে অনেক পরিমাণ, সেইটাকে তারা কন্ট্রোল করতে চাইছে। দিজ রিসোর্সেস রিপ্রেজেন্ট এ প্রাইজ ফর ইউএস বিজনেসেস। তাহলে এই সমস্ত যে রিসোর্সগুলো রয়েছে সেইগুলা কি করছে? মানে রিপ্রেজেন্ট মানে প্রতিনিধিত্ব করছে ইউএস বিজনেসকে। বুঝতে পারছেন ব্যাপারটা কি? তাহলে ভেনেজুয়েলা কি করছিল? প্রথম কারণ রাইটার বলছে ভেনেজুয়েলা মুনরো ডক্ট্রিনকে মানছিল না, মানে উপেক্ষা করছিল। যে মুনরো বলেছিল যে পুরো ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে আমেরিকার আধিপত্য থাকবে, কিন্তু ভেনেজুয়েলা সেটা মানছিল না। ভেনেজুয়েলা কি করছিল? চায়নার সাথে ব্যবসা বাণিজ্য করছিল, তাই না? সেই কারণে আমেরিকা অ্যাটাক করেছে। এরপরে কি লেখা রয়েছে দেখুন, ইন এনি কেস যে কোনো ক্ষেত্রেই, ইন এনি কেস দ্য ইউএসএস ক্লেমস অফ ভিক্টরি কুড বি এ ফেরিক। মানে যে কোনো ক্ষেত্রেই আমেরিকার যে ক্লেম বা দাবি, কিসের দাবি? জয়ের দাবি, হ্যাঁ না, আমেরিকা যে জয়লাভ করেছে সেটা কুড বি হতে পারে, কি হতে পারে? ফেরিক মানে কি? ফেরিক মানে ব্যয়বহুল, হ্যাঁ না, যে একটা কাজ করেছি কিন্তু স্যার ফল পাবো না, এরকম টাইপের আর কি। আমি যে কাজটা করলাম সেটার ফল হয়তো নাও পেতে পারি, ব্যয়বহুল হতে পারে। হোয়াইল যখন মাদুরোস গভর্নেন্স ওয়াজ অথরিটেরিয়ান, মাদুরোস মানে যে সেখানকার প্রেসিডেন্টের যে শাসন ব্যবস্থা সেটা ছিল কি? অথরিটেরিয়ান। দ্য ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি অফ ভেনেজুয়েলা রিটেন্স এ স্ট্রং সাপোর্ট বেস, হ্যাঁ না। তাহলে ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি ভেনেজুয়েলার একটা পলিটিক্যাল পার্টি, হ্যাঁ না, ভেনেজুয়েলার যে একটা পলিটিক্যাল পার্টি, এই সোশ্যালিস্ট পার্টি রিটেন মানে রেখেছে, বজায় রেখেছে একটা স্ট্রং সাপোর্ট বেস, হ্যাঁ না, একটা সাপোর্ট বেস বজায় রেখেছে। বুঝতে পারছেন? যদিও মাদুরো সেখানে একটা অথরিটেরিয়ান সরকার চালাতো, অথরিটেরিয়ান শাসন ব্যবস্থা ছিল, কিন্তু সেখানকার যে সোশ্যালিস্ট পার্টি সেটা এখনো পর্যন্ত মাদুরোকে সাপোর্ট করছে। দ্য বলিভিয়ারিয়ান মুভমেন্ট একটা মুভমেন্ট, আন্দোলন, রোজ টু টেকেল দ্য র্যাম্পেন্ট ইনইকুয়ালিটি ফস্টার্ড বাই প্রিভিয়াস ইউএস ব্যাকড এলিট রিজিমস। তাহলে একটা বলিভিয়ারিয়ান মুভমেন্ট হয়েছিল সেই সময়। আমেরিকা যে সেই সময় একটা কি বলবো ইনইকুয়ালিটি তৈরি করেছিল, তার বিরুদ্ধে একটা মানে বলিভিয়ারিয়ান মুভমেন্ট শুরু হয়েছিল সেইখানে। বাই ফোর্সিবলি ইনস্টলিং এ নিউ অর্ডার, মানে একটা নতুন অর্ডার তারা ইনস্টল করেছিল, প্রতিস্থাপিত করেছিল। দ্য ইউএস ইজ নট লিবারেটিং দ্য পিপল বাট
ভ্যালিডেটিং দেয়ার ফিয়ার্স অফ কলোনিয়াল লুটিং। তাহলে কি, দ্য ইউএস ইজ নট লিবারেটিং দ্য পিপল, মানে ইউএস লিবারেট করছে না মানুষকে, মানে স্বাধীনতা দিচ্ছে না, বাট ভ্যালিডেটিং দেয়ার ফিয়ার্স অফ কলোনিয়াল লুটিং, তারা ভ্যালিডেট করছে, ভ্যালিডেট করা মানে কি, বৈধতা দিচ্ছে তাদের যে একটা ভয় তৈরি হয়ে যাবে না কলোনিয়াল লুটিংকে, কলোনিয়াল মানে সাম্রাজ্যবাদী যে লুটপাট চলছে আর কি, সেটাকে তারা বৈধতা প্রোভাইড করছে না। আমেরিকা যে বলছে যে আমরা স্বাধীন করে দিলাম দেশটাকে না, এই যে অথরিটেরিয়ান রিজিম থেকে এখন ভেনিজুয়েলা স্বাধীন হয়ে গেল, তো সেখানে ডেমোক্রেসি আসবে, কিন্তু বাস্তবে সেটা না, আমেরিকা দেখাতে চাইছে, ভয় দেখাতে চাইছে, হ্যাঁ না, কলোনিয়াল লুটিংয়ের একটা ভয় দেখাতে চাইছে। ইনডাইরেক্টলি রাইটার ক্রিটিসাইজ করছে আর কি। দ্য হিপোক্রেসি ইজ স্টার্ক, হিপোক্রেসি মানে দুগলাপন, হ্যাঁ না, ভণ্ডামি, কপটতা, হ্যাঁ না, ডবল স্ট্যান্ডার্ড, সেই হিপোক্রেসি কেমন একটা স্পষ্ট হয়ে গেছে, হ্যাঁ না, এই যে আমেরিকার হিপোক্রেসি যে আমরা চাইছি সেখানে শান্তি বজায় আনতে, হ্যাঁ না, ডেমোক্রেসি নিয়ে আসতে, সেগুলো সেই হিপোক্রেসি এখন পরিষ্কার হয়ে গেছে। হোয়াইল দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন জাস্টিফাইজ মাদুরোজ রিমুভাল বাই লেভেলিং হিম এ কার্টেল লিডার উইদাউট পাবলিক এভিডেন্স, যদিও ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, ট্রাম্পের প্রশাসন জাস্টিফাই করছে এটাকে, মানে আইনসঙ্গত বলছে যে মাদুরোজ রিমুভাল, মাদুরোকে যে রিমুভ করা হয়েছে, সে রিমুভালকে জাস্টিফাই করছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কিসের মাধ্যমে, লেবেল করার মাধ্যমে, লেবেল মানে চিহ্নিত করার মাধ্যমে, তাকে মানে মাদুরোকে এ কার্টেল লিডার উইদাউট পাবলিক এভিডেন্স, কোনো রকম প্রমাণ ছাড়াই তাকে একটা কার্টেল লিডার মানে যে ড্রাগ সাপ্লাই লিডার বলে চিহ্নিত করছেন ডোনাল্ড ট্রাম্প। ইট ordered the release of the narcotics trafficking convicted former leader of Honduras, Juan Orlando Hernandez, বুঝতে পারছেন তো। তাহলে লেভেল মানে মাদুরোকে বলছে যে ইনি হচ্ছে কার্টেল লিডার, কিন্তু আমেরিকা অর্ডার করছে রিলিজ করার জন্য, রিলিজ মানে ছেড়ে দিতে, কাদেরকে, দ্য নার্কোটিক্স ট্রাফিকিং কনভিক্টেড ফর্মাল লিডার, বুঝতে পারছেন তো। আগে থেকে যারা অলরেডি কনভিক্টেড মানে প্রমাণ হয়েছে যে তারা মানে কি বলবো নার্কোটিক্স মানে ড্রাগ সাপ্লাই করছিল, তাদেরকে সে রিলিজ করার কথা বলছে আমেরিকা, যেমন হন্ডুরাস, জন অরল্যান্ডো, যাই হোক নাম একজনের, হার্নান্ডেজ, এবং হেল্প করছে আমেরিকা ফ্যাসিলিটেট দ্য রাইজ অফ দ্য প্রো ওয়াশিংটন নাসরি আসফুরা, বুঝতে পারছেন তো। বলতে চাইছেন যে ক্রিটিসাইজ করছেন রাইটার এখানে যে মাদুরোকে তো ক্রিটিসাইজ করছে, মাদুরো হচ্ছে লিডার, কিন্তু যারা অলরেডি কনভিক্টেড তাদেরকে ছেড়ে দিচ্ছে। দ্য হোপ দ্যাট এ গ্লোবালাইজড interdependent world would yield a stable liberal order following the Cold War has been repeatedly belied by the actions of the US and Russia. তাহলে কি দ্য হোপ একটা আশা, কিসের আশা, যে এ গ্লোবালাইজড একটা বিশ্বস্তরীয় না ইন্টারডিপেন্ডেন্ট ওয়ার্ল্ড, একে অপরের সাথে সম্পর্কিত যে একটা বিশ্ব, উড ইয়েল্ড না কি করবে, উৎপন্ন করবে, প্রদান করবে এ স্টেবল লিবারাল অর্ডার, একটা স্থায়ী লিবারাল অর্ডার মানে একদম শৃঙ্খলা না, ফলোয়িং দ্য কোল্ড ওয়ার মানে কী বলবো দ্বিতীয় মানে শান্তিযুদ্ধের পর শান্তিযুদ্ধ বলছি, হ্যাঁ কোল্ড ওয়ারের পরে একটা স্টেবল যে একটা সোসাইটি তৈরি হবে, সেটা যে একটা ভাবা হয়েছিল, হ্যাজ বিন রিপিটেডলি বেলিড মানে কি হচ্ছে, সেটা মানে ভেঙে যাচ্ছে আর কি, মিথ্যা প্রমাণ হচ্ছে, যেখানে বাংলা লেখা রয়েছে মিথ্যা প্রমাণ হচ্ছে, বারবার মিথ্যা প্রমাণ হচ্ছে, যে কোল্ড ওয়ারের পরে যে একটা স্টেবল সরকার আসবে, স্টেবল শান্তিপূর্ণভাবে সব কিছু হয়ে যাবে, সেটা হ্যাজ বিন রিপিটেডলি বেলিড মানে বারবার সেটা মিথ্যা প্রমাণ হচ্ছে বাই দ্য অ্যাকশনস অফ দ্য ইউএস অ্যান্ড রাশিয়া, মানে আর এটা কারা করছে এই মিথ্যা প্রমাণ, ইউএস আর রাশিয়া করছে, হ্যাঁ না, রাশিয়া এবং ইউএসএ। দ্য হিপোক্রেসি, আচ্ছা এটা তো বলেই দিলাম, ইউএসএ রাশিয়া, ইয়েট তবুও বাই withdrawing from climate accords and escalating tariff wars, তাহলে কিসের মাধ্যমে, উইথড্রয়িং ফ্রম ক্লাইমেট অ্যাকর্ডস, ক্লাইমেট রিলেটেড যে অ্যাকর্ড বা চুক্তি হয়েছিল, হ্যাঁ না, ক্লাইমেট অ্যাকর্ড থেকে উইথড্র করে নিচ্ছে, হ্যাঁ না, তারপরে কি এসকেলেট করছে, এসকেলেট করা মানে কোনো কিছু তীব্রতর করা, টেরিফ ওয়ার্স মানে টেরিফ বাড়িয়ে দিচ্ছে। দ্য ইউএসএ হ্যাজ সিগন্যালড এ কন্টেম্পট অফ ইন্টারন্যাশনাল নর্মস দ্যাট সারপাসেস আদার ইগ্রেসিয়াস অ্যাক্টস,
তাহলে কি আমেরিকা বারবার যে ক্লাইমেট অ্যাকর্ড থেকে নিজেকে বের করে নিচ্ছে, হ্যাঁ, ট্যারিফ দিচ্ছে, অনেক পরিমাণে ট্যারিফ মানে দিয়ে দিচ্ছে, এই সমস্ত কিছু সিগন্যাল করছে, একটা সংকেত দিচ্ছে যে এরা ইন্টারন্যাশনাল যত কিছু নিয়ম রয়েছে, ইন্টারন্যাশনাল যতগুলো নৈতিকতা রয়েছে সেগুলোকে কন্টেম্প্ট করছে। কন্টেম্প্ট মানে কি, সেগুলোকে অবজ্ঞা করছে, হ্যাঁ না, আর সারপাস করছে মানে সেগুলোকে এড়িয়ে চলছে না, খুব জঘন্যভাবে, হ্যাঁ না, আদার ইগরাস অ্যাক্টস, আবার বিভিন্ন জঘন্য অ্যাক্টিভিটির মাধ্যমে, মানে আমেরিকা এসব কাণ্ড কারখানা করছে। ভেনেজুয়েলাস ইনভেশন ইজ দ্য ন্যাচারাল, মানে ভেনেজুয়েলাকে যে ইনভেশন করা হলো সেটা একটা ন্যাচারাল, একটা প্রাকৃতিক, মানে সাধারণ একটা ঘটনা। ভায়োলেন্ট কনক্লুশন অফ দিস আইসোলেশনিস্ট ইম্পেরিয়ালিস্ট হাইব্রিডিটি অফ ট্রাম্পিজম, তাহলে এটা হচ্ছে কি, এই যে একটা আইসোলেশন মানে কি, একদম একলা একলা থাকা না, একটা আলাদা আলাদাভাবে থেকে বিচ্ছিন্নতাবাদীভাবে যে ইম্পেরিয়ালিস্ট একটা মানে যে সাম্রাজ্যবাদী যে ঘটনা, হ্যাঁ, সেটা হচ্ছে ট্রাম্পিজমের, মানে ট্রাম্প যেভাবে চিন্তা করে তার একটা কী বলবো উদাহরণ বলতে পারি, কারণ এটা হওয়ারই ছিল। ইফ দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি রিমেইন সাইলেন্ট, আর যদি ইন্টারন্যাশনাল কমিউনিটি যেগুলো রয়েছে যেমন ইউএনও, হ্যাঁ না, এইসব যদি সবাই যদি শান্ত থাকে, ইট রেটিফাইজ এ ওয়ার্ল্ড অর্ডার, একটা রেটিফাই করবে মানে অনুমতি করবে, মানে অনুমোদন করবে একটা ওয়ার্ল্ড অর্ডারকে, হোয়ার সভারেন্টি এক্সিস্ট অ্যাট ওয়াশিংটনস প্লিজার, আর যেখানে সভারেন্টি কেমন থাকবে, ওয়াশিংটনসের প্লিজারে থাকবে, মানে আমেরিকা যেমন চাইবে সভারেন্টি তেমন হবে। বুঝতে পারছেন তো? এখনও যদি রাইটার বলতে চাইছেন, এখনও যদি এই তো সব ঘটনা ঘটার পরেও যদি ওয়ার্ল্ড লিডাররা বা মানে ইন্টারন্যাশনাল যতগুলো অর্গানাইজেশন রয়েছে তারা যদি অ্যাকশান কোনো রকম না নেয়, তাহলে ওয়াশিংটন ডিসি মানে আমেরিকা যেটাই ডিসাইড করবে সেটাই হবে। মানে মেনলি পুরো এডিটোরিয়ালটিতে ক্রিটিসাইজ করেছে আমেরিকাকে, যে বলছে আমেরিকা এটা করতে চাইছে, আমেরিকা ওটা করতে চাইছে, বহুত নিয়ম বানিয়েছে কিন্তু লাভের লাভ কিছু নাই, শুধু নিজের স্বার্থ নিজের পারপাসেই সব কাজ করছে। তো মোটামুটি এডিটোরিয়ালটা একটু অন্যরকম পড়া হলো। যাই হোক, আশা করছি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটিগুলো ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।